This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH মহাভারত সেই রোববারের সকালে জলদগম্ভীর কণ্ঠে একটা কথা ভেসে আসতো, মনে আছে? मैं समय हूँ। এই সময়টাই মানে এই বর্তমান সময়টাই ওই মহাভারতের কথা মনে করতে বাধ্য করলো। আসলে সময় না যত নষ্টের মূল। এই সময়টা সত্যিই তো বেশ গোলমেলে সময়। চারপাশে যুদ্ধ হচ্ছে, কে ন্যায়ের পক্ষে যুদ্ধ করছে, কে অন্যায় যুদ্ধ করছে, সেগুলো বোঝার কোনো রাস্তা নেই। কে যে যুদ্ধ থামাতে চাইছে, কে আবার থামাতে গিয়ে যুদ্ধ উস্কে দিচ্ছে, সেটাও বোঝার উপায় নেই। আমি বললাম না, সময়টা ভীষণ গোলমেলে। তবে হ্যাঁ, এটা তো ঠিক, এই সময়ের সবথেকে বড় সত্য হচ্ছে ওই কুরুক্ষেত্রের মতোই একটা ভীষণ যুদ্ধ চলছে এখন। পার্থক্য একটাই, কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে পাণ্ডব আর কৌরবরা ওই তীর ছুটতেন, আর আজকের যুদ্ধক্ষেত্রে মিসাইল আর ড্রোন উঠছে। দুপক্ষই দূর থেকে ছুটছে, কিন্তু মিসাইল আর ড্রোন। আর তারপর ওই দেখবেন মহাভারতের কথা একবার মনে করে, সেই লাস্টে সব কিছু ছোঁড়া হয়ে গেলে প্রত্যেকে, সেটা কখনো অর্জুন, কখনো ভীষ্ম, কখনো মানে যে যার মতো হাত বাড়াতেন, চোখ বন্ধ করতেন, একটা কোনো তীর ফির চলে আসতো। এই জায়গাটা মানে একটা স্পেশাল অস্ত্র। ওই ব্রহ্মাস্ত্র বলে একটা কথা আছে না, এখন ব্রহ্মাস এটা শুনে আবার ভাববেন না, যেটা ভারতের মিসাইল। এই ভারতের মিসাইলের মধ্যে কোথাও নেই, ভারতকে এখানে টেনে লাভ নেই, ওই মিসাইলগুলো সব পাকিস্তানের জন্য তোলা আছে। কিন্তু ওই রকমই একটা কিছু মানে গোলমেলে টাইপের মিসাইল সেটা ইরান ছুঁড়েছে, আর তাই নিয়ে একটা অদ্ভুত কৌতূহল তৈরি হয়ে গেছে বিশ্বজুড়ে। এতদিন ধরে দেখবেন যা মিসাইল ছোড়া হচ্ছিল, যা ড্রোন ছোড়া হচ্ছিল, সেগুলো সম্পর্কে আমাদের মোটামুটি মনে ছিল ঠিক আছে, এটা আর এমন কি, ভারত তো মেরেছে। ওই আমরা ব্রহ্মোস মেরেছিলাম পাকিস্তানে, সেগুলো সব অনেকগুলো জায়গা ফুটো করে বসে আছে। আমরা ড্রোন পাঠিয়েছিলাম, সেগুলো পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। ওরা পাঠিয়েছিল, সেগুলো আবার আমরা মেরে নামিয়ে দিয়েছি। এই তো ড্রোন আর নর্মাল মিসাইলগুলো আমাদের সিলেবাসের মধ্যে থাকা বিষয়, চেনা সাবজেক্ট। কিন্তু এইবার হঠাৎ করে কালকের থেকে যে ছবিগুলো আসতে শুরু করলো, আকাশের গায়ে কীরকম জ্যামিতিক বিভিন্ন আকার ঠাকার তৈরি করে একটা মিসাইল যাচ্ছে, এবং তারপর সেটা বিভিন্ন জায়গায় ধ্বংসলীলা চালাচ্ছে, এটা তো পরিষ্কার আয়রন ডোম সেটাকে আটকাতে পারছে না। তাহলে সেটা নিশ্চয়ই একটা ব্যাপক কোনো মিসাইল, অন্য ধরনের মিসাইল। এইখান থেকেই সবার একটা অদ্ভুত কৌতূহল তৈরি হলো, এই মিসাইলটা কি? হ্যাঁ, এই মিসাইলটা কি মেড ইন ইরান, নাকি এই মিসাইলটা ইরানকে সাপ্লাই করা হয়েছে? এবার যদি সাপ্লাই করে থাকে, তাহলে কে করেছে? রাশিয়া কি? কেন ইরানের ওই মিসাইলে মেড ইন রাশিয়া ছাপ আছে বলে মনে হচ্ছে? কারণটা স্বাভাবিক, রাশিয়ার বন্ধু দেশ ইরান। এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান সাধ্যমতো রাশিয়ার পাশে ছিল, অন্তত 400 মিসাইল সাপ্লাই করেছিল। এখন কি তাহলে ওই বন্দুককৃত্য করছে রাশিয়া? দেখুন, রাশিয়ার আস্ত্রাখান বলে যে মিসাইলটা রয়েছে, তার সঙ্গে ইরানের ছোড়া মিসাইলের স্বভাব চরিত্রে একটা অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে। এবারে আপনারা আবার বলে বসতে পারেন, আরে মিসাইলটা কি মানুষ নাকি, যে স্বভাব হবে, চরিত্র হবে, দুশ্চরিত্র হবে, হ্যাঁ উল্টোপাল্টা চরিত্র হবে, মনুষ্য চরিত্র, কুতা মনুষ্য, এটা তো সবাই জানে, আমরা বুঝতে পারি না। মানুষের চরিত্রটা অদ্ভুত জিনিস, এক একটা মানুষের এক এক রকম চরিত্র। মিসাইলেরও হ্যাঁ মানুষের মতো দুর্বোধ্য হয়তো না, কারণ মিসাইল নর্মালি একটা নিয়ম মেনে চলে, কিন্তু তাদেরও আলাদা আলাদা স্বভাব আছে, তাদেরও আলাদা আলাদা চরিত্রের বৈশিষ্ট্য আছে, চারিত্রিক বৈশিষ্ট্য।
হ্যাঁ, তারা মানুষের মতোই এই ক্ষেত্রে কিন্তু বৈচিত্র্যময়, আর এই বৈচিত্র্য দেখেই একটা মিসাইলের থেকে আরেকটা মিসাইলকে আলাদা করা যায়। এবার এই জায়গাতেই রাশিয়ার মিসাইলের সঙ্গে ইরানের ওই মিসাইলের কোনো মিল আছে কিনা, এবং যদি হয়ে থাকে তাহলে সেটা রাশিয়াই দিয়েছে কিনা, এইটা নিয়ে সবাই মাথা ঘামাতে শুরু করে দিয়েছেন। দেখুন, চরিত্র নিয়ে কাটাছেড়া করাটা সেটা পিএনপিসির একটা বড় পরনিন্দা পরচর্চার একটা বড় অঙ্গ, কিন্তু এইরকম মিসাইলের চরিত্র নিয়ে মানুষকে মাথা ঘামাতে দেখে আপনারা বুঝতেই পারছেন যে এই ক্ষেত্রে এই পরচর্চাটা কোন পর্যায়ে গেছে। কেউ বলছেন ভয়ঙ্কর সুন্দর, কেউ সুন্দরটাকে ছেটে ফেলে শুধু বলছেন ভয়ঙ্কর। যে নামেই ডাকুন না কেন, ইরানের মিসাইল তাক লাগিয়েছে। রাতের আকাশে শুধু অদ্ভুত নকশা কাটার জন্য নয়, রাশিয়ার মিসাইলের সঙ্গে মিলের জন্য। এপ্রিল 2024 রাশিয়ার আস্ট্রাখান শহরে মিসাইল পরীক্ষা হয়। আইসিবিএম অর্থাৎ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল টেস্ট হয়। সেই মিসাইল পরীক্ষার সময় আকাশে যেমন আলোর রেখা তৈরি হয়েছিল, ঠিক যেভাবে কুণ্ডলি পাকিয়েছিল ধোঁয়া, ঠিক যেভাবে মেঘ কেটে আকাশে উঠছিল রাশিয়ান ক্ষেপণাস্ত্র, তারই রিপিট টেলিকাস্ট যেন ইরান দেখিয়েছে। ইরানের ছোড়া মিসাইল রাশিয়ার ক্ষেপণাস্ত্রের মতোই আকাশে পাক খেতে খেতে উঠেছে, আকাশে ছায়াপথ তৈরি করেছে। উঁচু থেকে আরও উঁচুতে ওঠার সময়ই বুঝিয়েছে স্বভাব ও চরিত্রে এই মিসাইল আর 5টা মিসাইলের থেকে আলাদা। এখানেই সিঁদুরে মেঘ থুড়ি, মিসাইলে আশঙ্কার মেঘ দেখছে ইসরায়েল। ইসরায়েলের প্রশ্ন, 2024 সালে যে ওরেসনিক মিসাইল পরীক্ষা করে রাশিয়া, সেই ওরেসনিক মিসাইল কি এখন ইরানের হাতে পৌঁছেছে, নাকি ওরেসনিকের ফর্মুলাতেই মিসাইল তৈরি করেছে ইরান? এখনও পর্যন্ত যা খবর তাতে বুধবার রাতে ইরানের ছোড়া এই মিসাইলের নাম শেহজিল বা সেজিল। শেহজিল বা সেজিল মিসাইলের কি বৈশিষ্ট্য? শেহজিল বা সেজিল মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইল এক বিস্ময়কর প্রযুক্তির ফসল। দূরপাল্লায় হামলা চালানোর জন্য এই প্রযুক্তি কার্যকর। মহাকাশযান যেমনভাবে বায়ুমণ্ডলের বাইরে চলে যায়, ব্যালিস্টিক মিসাইলও তেমনভাবে বায়ুমণ্ডলের বাইরে যায়, তারপর ফের বায়ুমণ্ডলের ভিতরে ফিরে এলে লক্ষ্য পূরণ করে। মিসাইল ছোড়ার পর একটা করে খোলা খুলতে খুলতে যায়। রকেট থেকে শেষ পর্যায়ে যেমন মহাকাশযান আলাদা হয়, তেমনি ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেড শেষ পর্যায়ে খুলে যায়। দেখুন, যা রটে তার কিছুটা তো বটে, এটা একটা ফর্মুলা আর কি। তো এই ফর্মুলাটা যদি মেনে নিতে হয়, তাহলে তো এটাও মেনে নিতে হবে যে ইরানের এই শেহজিল বা সেজিল মিসাইলের পেছনে রাশিয়া রয়েছে। তাহলে কি হবে? তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন শুরুতেই এই মহাভারতের কথা আমার অমৃত সমান মনে হয়েছে, কেন এই গোলমেলের সময় আমাকে মহাভারতের কথা মনে পড়িয়ে দিচ্ছে। দেখুন, মহাভারতটা বিশাল বিষয়, আপনাদের তো অত কিছু বলার কোনো মানে হয় না। আপনারা সবাই ছোটোবেলার থেকে এই মহাভারত জেনে শুনে পড়ে বড় হয়েছেন। আমি জাস্ট একটা পার্টিকুলার জায়গায় আপনাদের নিয়ে যাই। সেই পাশা খেলায় যুধিষ্ঠির হেরে যাওয়ার পর কী হয়েছিল মনে আছে? দ্রৌপদীকে হস্তিনাপুরের রাজ্যসভায় টেনে এনে তাকে তার বস্ত্রহরণের নির্দেশ দিয়েছিলেন দুর্যোধন, আর দাদার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে দুঃশাসন দ্রৌপদীর আঁচল ধরে টান মেরেছিলেন। কিন্তু যত শাড়ি টানেন তত দেখেন সে শাড়ি আর শেষ হয় না। দ্রৌপদীর মান বাঁচিয়েছিলেন কে? না শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের সাপ্লাই করা শাড়িতেই সেদিন ওই ভরা রাজসভায় দ্রৌপদীর মান সম্মান রক্ষা হয়েছিল। ব্যাস, মহাভারত থেকে এইটুকু আমি জাস্ট আপনাদের সামনে তুলে দিলাম। এটাই আপাতত আপনাদের জন্য আজকের মহাভারতের একটা বিশেষ অধ্যায়। এবার সেটাকে তুলে কপি করে নিয়ে একদম ওই যুদ্ধক্ষেত্রে গিয়ে ফেলুন, যেখানটায় ইরান আর ইসরায়েলের মধ্যে মারধর চলছে। এবার দেখুন, দুদিন আগে কি বলেছিলেন ট্রাম্প? বললেন যে ইরানের আর বেঁচে থাকার জাস্ট কোনো উপায় নেই আর কি, এমনকি ও খেমেনেই কোথায় আছেন লুকিয়ে সেটা শুদ্ধ আমরা জানি, ধরছি না, সফট টার্গেট তো রেখে দিয়েছি, যথাসময় ধরে নেব। কি বললেন? ইরানের আকাশ আমাদের কবজায়। আমরা কি শুনছিলাম? ইসরায়েল যখন তখন যাচ্ছে, সেখানে গিয়ে তাদের ফাইটারগুলোর থেকে মিসাইল মেরে আসছে, ড্রোন পাঠাচ্ছে, যখন যেরকম উঠছে সেরকমভাবে আঘাত হানছে ইরানের ওপর।
এই অবধি তো ঠিক ছিল। এবার সবই যদি ওরকম সহজ হয়ে যায় গোটা বিষয়টা, তাহলে পাল্টা ইরান মারছে কি করে? এবং শুধু মারছে না, এমন এমন সব জিনিস দিয়ে মারছে যেটা দেখে সবার চক্ষু চরকগাছ হয়ে যাচ্ছে। এক সপ্তাহের যুদ্ধে ইসরায়েল আর ইরানের মধ্যে তুল্যমূল্য লড়াই হচ্ছে। দেখুন, একদিকে ইসরায়েলের গিয়ে মানে এই জায়গার থেকে আমাদের মনে হচ্ছিল লড়াইটা জাস্ট শেষ হলো বলে। ইরানের দুজন সেনাপতি, মানে একজন সেনাপতি শুরুতে তাকে উড়িয়ে দিল, তারপর তার জায়গায় যিনি সেনাপতি হলেন তাকেও উড়িয়ে দিল ইসরায়েল, এবং দূর থেকে মিসাইল মেরে মেরে একদম নির্দিষ্ট জায়গায়। আর শুধু তো সেনাপতি নয়, মেজো সেজো বিভিন্ন লেভেলের সেনাকর্তা, এমনকি যারা বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী, যারা পরমাণু পরীক্ষা কেন্দ্রে তারা ওই পরমাণু বোমা তৈরির দিকে এগিয়ে যাচ্ছেন বলে বারবার অভিযোগ তুলছিল আমেরিকা, ইসরায়েল, তাদের সবাইকে তো মেরে দিয়েছে। এবার তারপরেও এইভাবে ইরান পরপর পাল্টা মারছে কী করে? তাদের ছোড়া মিসাইলে ইসরায়েলের তেল আভিভ থেকে শুরু করে হাইফা বন্দর, বিভিন্ন শহরের চেহারা তো একেবারে গাজার মতো হয়ে গেছে। মানে ইসরায়েলের মারে ওই বিতর্কিত গাজা স্ট্রিপের যেরকম কঙ্কালসার হাড় বেরোনো দশা, সেরকমই তো ইরানের হামলায় ইসরায়েলের কিছু কিছু জায়গার ওরকম কঙ্কাল বেরিয়ে পড়েছে। কিন্তু তারপরেও ইরানের বিবস্ত্র হওয়ার তো এখনও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাহলে তাদের আড়াল থেকে এক্ষেত্রে ওই মানে লজ্জাবস্ত্র, সোজা বাংলায় অস্ত্রশস্ত্র, সেটা সাপ্লাই করছে কে? এইখানেই রাশিয়ার নাম আসছে, এইখানেই আরও একটা নাম আসছে, চীন। মানে দ্রৌপদীর তো একজনই রক্ষাকর্তা ছিলেন, সম্মানবাচী ছিলেন শ্রীকৃষ্ণ। এবার এখানে ইরানের রক্ষাকর্তা মানে শ্রীকৃষ্ণ কে, সেটা নিয়েও একটা কিন্তু তার মানে বিতর্ক বা কম্পিটিশান আছে। দুটো সম্ভাবনা আছে, মানে দুজন শ্রীকৃষ্ণ থাকার সম্ভাবনা। এই জন্যই কি এই খামেনেই উল্টে বলে দিচ্ছেন যে এই যুদ্ধটা এখনও লড়েইনি ইরান, এইবার আসল লড়াইটা শুরু করবে। আর এই জন্যই কি ইরানের এখন যিনি সেনাপ্রধান রয়েছেন তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন, যারা ওইখানে ইসরায়েলে আছো ইসরায়েল ছেড়ে পালাও, যদি প্রাণে বাঁচতে চাও পালাও। আর তারপরেই তো এরকম সব বিচিত্র জ্যামিতিক নকশা তৈরি করা মিসাইল ছুটছে ইরান। এই জায়গাটাতেই না মানে অদ্ভুত একটা নয়া মহাভারত দেখতে পাচ্ছি আমরা, জানেন তো। এবং খেয়াল করে দেখুন, এখানে দুজন জোড়া আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীকৃষ্ণ থাকার সম্ভাবনা, ঠিক একইভাবে জোড়া দুঃশাসনের সম্ভাবনাও তো আমরা দেখতে পাচ্ছি। ওখানে শুধু একজন দুঃশাসন কাপড় ধরে টান মেরেছিলেন, এখানে তো ইসরায়েল এবং আমেরিকা ওরফে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু আর ডোনাল্ড ট্রাম্প, জোড়া দুঃশাসন মনে করতে পারি আমরা। কারণ দুজনেই তো চেষ্টা চালিয়ে যাচ্ছেন একদম ভরা বাজারে ইরানের মান সম্মান লুটে নেওয়ার। গত পরশু ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট জানান দেয় যে ইরান তারা আর দাঁড়াতে পারবে না, সব কিছু তাদের এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল লঞ্চার সব কিছু জ্যাম করে দিয়ে তাদের আকাশটা নিজের দখলে নিয়ে নিয়েছে এই দুই দেশ। আর তারপর থেকেই তো ওই বললাম লোকজন অধৈর্য হয়ে প্রশ্ন করতে শুরু করেছে, তাহলে আমেরিকাও কি যুদ্ধে ঢুকে পড়লো নাকি? এবার কি ইসরায়েলের পাশাপাশি আমেরিকাও সরাসরি ইরানে হামলা করবে? এবার জল্পনাটা আরও বেড়েছে, কারণ মার্কিন নৌসেনা ইরানের দিকে এগোচ্ছে, এই খবরটা জানাজানি হয়ে গেছে। এবং আরও বেশি বেড়েছে এই জন্যে যে একটা কাউন্টডাউন দিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প 72 ঘন্টার। এবার খেয়াল করে দেখুন, এর আগে 60 দিন সময় দিয়েছিলেন তিনি ইরানকে তাদের পারমাণবিক যে পরীক্ষা নিরীক্ষা বা অস্ত্রভাণ্ডার সেগুলো নিয়ে এগোনো বা সেটা সংক্রান্ত নিষ্ক্রিয় করার চুক্তি টুক্তি করতে হবে, এই মর্মে সম্মতি দেওয়ার জন্য 60 দিন। ইরান যথারীতি রাজি হয়নি, আর 61 দিনের মাথাতে ইসরায়েল গিয়ে হামলা করে দিয়েছে। তো এবার যখন তিনি আরেকটা এরকম ডেডলাইন দিলেন 72 ঘন্টার, যেটা আর কয়েক ঘন্টাই বাকি আছে, তখন তো এটাই সব থেকে বেশি লোকের মাথায় ঘুরছে। তাহলে এই ডেডলাইনটা শেষ হলেও কি আরেকটা আক্রমণ দেখতে পাবো এবার আমেরিকার তরফ থেকে? এর আগে তো ঠিক একই কারণে একইভাবে হুঁশিয়ারি এবং সময়সীমা দিয়ে ইরাকে হামলা করেছিল আমেরিকা অতীতে, যেবার সাদ্দাম হোসেনের পতন ঘটেছিল। এবারও কি সেরকম কিছু হতে চলেছে? এবার যদি এই জিনিসগুলো হয়
এরকম জোড়া কৃষ্ণ, জোড়া দুঃশাসন সব থাকতেই পারেন। এআই এর যুগ, আধুনিক যুগ, ওই মহাভারতের থেকে একটু এটা তো আলাদা হতেই পারে। কিন্তু কে পারফেক্ট কৃষ্ণ হবেন বলুন তো? শি জিনপিং। তিনি সচরাচর এই সমস্ত ব্যাপারে চট করে এগোন না, যা করবেন সেটার পেছনে অন্য অনেকগুলো ব্যাপার, মানে বন্ধুকৃত্য তারা করেছেন, এরকম চট করে খুব একটা শোনা যায়নি। কিন্তু পুতিন এই সমস্ত ক্ষেত্রে, রাশিয়া কিন্তু খুব লয়াল, জানেন তো, তারা বন্ধুকৃত্য সবসময় করে থাকে। তাহলে কি দাঁড়ালো? সৎ অসৎ, ধর্ম ধর্ম, পাণ্ডব কৌরব সব ভুলে যান। ভাবুন শুধু একটাই কথা, ভরা বাজারে ইরানের জামা কাপড় খুলে নেওয়া হচ্ছে বলে ট্রাম্প দাবি করার পর ইরানের খামেনেই শাসনকে কে বাঁচালো? পুতিনই কি? মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনো পুণ্যবান। কাশিরাম দাস নয়, আপাতত ভ্লাদিমির পুতিনের কথা শুনুন। Мы когда-то предлагали нашим иранским друзьям поработать в области системы ПВО. Ну, так большого интереса тогда партнеры не проявили. Ну, и все. Что касается договора, о котором мы сказали, о стратегическом партнерстве. আপাতত তারা ইরানকে কোনো অস্ত্রশস্ত্র দেননি, পুতিন দাবি করছেন। কিন্তু ভবিষ্যতের রাস্তাও তো খোলা রাখছেন। যেভাবে আড়াল থেকে কৃষ্ণ বাঁচিয়েছিলেন দ্রৌপদীকে, আয়াতাল্লাহ আল খামেনেইয়ের অস্ত্রাগারে গোপনে যে রাশিয়ার সাহায্য পৌঁছবে না, তার গ্যারান্টি তো রাশিয়ার প্রেসিডেন্ট দিচ্ছেন না। আর একটা প্রশ্ন, শুধু কি রাশিয়া নাকি শত্রু আমার বন্ধু, এই বাংলা ফর্মুলায় ইরানকে অস্ত্র সরবরাহ করার কাজটা গোপনে সেরে ফেলতে পারে চীনও? পুতিনের মতোই জিনপিংও যে ইরানকে সাহায্য করতে মুখিয়ে নেই, তার গ্যারান্টি কি কেউ দিতে পারেন? দেখুন, কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শি জিনপিংয়ের একটা পোস্ট ঘুরে বেড়াচ্ছে, মানে শি জিনপিংয়ের পোস্ট বলে পোস্টটা ঘুরছে। চীনের প্রেসিডেন্ট নাকি বলেছেন যে একদিন ব্রিটিশ সূর্য অস্ত গেছে, বিশ্বের তাবর দেশে রাজ্য শাসন শেষ হয়েছে। তা বলে কি ওই দুনিয়া রসাতলে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে? আর এত কিছুর পরেও যখন দুনিয়া নিজের নিয়মে চলছে, তখন আমেরিকার দাদাগিরিও একদিন শেষ হবে এবং পৃথিবীর মতোই থাকবে। অর্থাৎ সোজা কথায় সমস্ত দাম্ভিক, সমস্ত বড় বড় শাসনকর্তার সাম্রাজ্য বা শাসনকাল একদিন ঠিক শেষ হবে, কিন্তু পৃথিবী তার নিজের মতোই নিজের নিয়মেই চলবে, সব ঠিকঠাক থাকবে। দেখুন, এই পোস্টটা চীনের প্রেসিডেন্ট আদৌ করেননি, কারণ চীনারা এক্স হ্যান্ডেল মানে টুইটার এগুলো ব্যবহার করেন না পারতপক্ষে। কিন্তু তা সত্ত্বেও ধরে নেওয়াই যায় জিনপিংয়ের পোস্ট বলে যে লাইনগুলো এতক্ষণ আপনাদের শোনালাম, এই লাইনগুলোর সঙ্গে চীনের প্রেসিডেন্ট খুব একটা দ্বিমত হবেন না, কারণ তিনি মনে প্রাণে চান আমেরিকার জাহাজ ফুটো হয়ে তাতে জল ঢুকুক। আর সেই জাহাজ ফুটো করার জন্য চীন তো নিশ্চয়ই ইরানকে ছেনি হাতুড়ি দেবে না, দিলেই মিসাইল টিসাইলই দেবে। কিন্তু একটা ব্যাপার আছে, দিলে তার মানে বিনিময়ে তারা কিন্তু দামটা ঠিক নিয়ে নেবেন। এই ব্যাপারে চীনাদের কিন্তু একটা সহজাত সততা বা দক্ষতা আছে, যাই বলুন। এমনি তারা কখনো কিছু করেন না, এ হাতে দিলে অন্য হাতে নিয়ে নেন। তো যাই হোক, যারা এইরকম ওর কাছ থেকে নেওয়ার ছকে গেছে, মানে চীনের কাছ থেকে হাত পেতে কিছু নিয়েছে, তাদের কিন্তু আলটিমেটলি হাত কাটা গেছে। সে বাংলাদেশ দেখুন, সে শ্রীলঙ্কা দেখুন, বা সে পাকিস্তান দেখুন। সুতরাং ইরান যদি নিয়ে থাকে তাহলে কী হবে সেটা বলতে পারছি না, কিন্তু দেখুন তাদের হাতের কি হবে, মানে আপাতত ওই হাতটা ভুলে যান। কিন্তু এই যে সবাই হাত ধুয়ে আমেরিকার পেছনে পড়ে গেছে, তার কি কোনো কারণ নেই? কারণ আছে তো বটেই। ডোনাল্ড ট্রাম্প নিজের পাতা ফাঁদে নিজেই তো পড়ে গেছেন। তিনি আগ বাড়িয়ে বলেছিলেন যে খামেনেইকে তারা প্রাণ ভিক্ষা দিচ্ছেন। ইরানের সুপ্রিম লিডার অর্থাৎ সর্বোচ্চ নেতা কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন সব জানেন, কিন্তু এখনই তারা খামেনেইকে মারছেন না, কারণ তারা খামেনেইকে ভালোয় আত্মসমর্পণ করার চান্স দিচ্ছে। আর ইরানকে চান্স দিচ্ছেন ওই পরমাণু পরীক্ষা নিরীক্ষার রাস্তা থেকে সরে আসার। এই তো ছোট্ট একটা জিনিস চেয়েছেন, তাহলেই হবে। কিন্তু কথা যদি না শোনে খামেনেইকে
কেউ বাঁচাতে পারবে না, আর ইরানকেও কেউ রক্ষা করতে পারবে না। দেখুন, এই কথা বলে ট্রাম্প নিজেই তো নিজেকে পরীক্ষার মুখে ঠেলে দিয়েছেন, কারণ তিনি তার মতো বলেছেন, খামেনেই পাত্তা দেননি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলে দিয়েছেন যে আমেরিকা তার কেশাগ্র ছুঁতে পারবে না, আর ইরান যুদ্ধের রাস্তা থেকে সরবে না। এবার খামেনেই প্রমাণ করে দিয়েছেন তিনি ফাঁকা কলসির মতো বেশি আওয়াজ করছেন না, তার সেনারা সেটাই করছে যেটা তিনি মুখে বলছেন। এবার ইসরায়েলকে জবাব দিতে আবার গন্ডায় গন্ডায় মিসাইল ছুড়ে যাচ্ছে ইরান। এদিকে ইসরায়েল আর আমেরিকা বলছে তাদের সমস্ত মিসাইল লঞ্চিং সিস্টেম, তাদের রাডার যা যা আছে আর কি, সব কিছু তারা ধ্বংস করে দিচ্ছে, আঘাত এনেছে। অথচ তাহলে এই মিসাইলগুলো যাচ্ছে কোথা থেকে? হিসেব বলছে ইরানের কাছে 1000-2 ক্ষেপণাস্ত্র আছে। গড়ে 100টা করে মিসাইল ছুড়লেও লাগাতার দিন 20 তারা যুদ্ধ চালাতে পারে। মানে সবে তো 1 সপ্তাহ হচ্ছে, আরও সপ্তাহ 2 চাইলে ইরান ইসরায়েলকে মারতে পারে। আর যদি পেছন থেকে শ্রীকৃষ্ণের মতো কেউ অস্ত্র সাপ্লাই করতে থাকে, তাহলে যে কতদিন যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যেই তো ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের সারকা হাসপাতাল চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে। নেতানিয়াহু বলেছেন এর পয়সার বদলা তারা নেবেন। স্বাভাবিক, তিনি রাষ্ট্রের হয়ে এই মুহূর্তে সম্মুখ সমরে নেমেছেন। ফলে রাষ্ট্রের ক্ষতি হলে তার দায়ভার তো তার ওপরেই বর্তাবে, সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে। এবং এই হাসপাতালের মতো জায়গায় হামলা হলে যেটা হয়, সাধারণ মানুষের মনোবলে তো আঘাত লাগে, এটা তো নেতানিয়াহু বুঝতে পারছেন। দেখুন, ইরান যেহেতু তাদের সাধারণ মানুষের ওপর হামলা করেছে, হাসপাতাল ধ্বংস করেছে, তাই তারা মারাত্মক জবাব দেবেন, এটা তিনি যেরকম মুখে বলছেন, এবং নিশ্চিত হওয়া যায় ইসরায়েল সেটাই করবে, কারণ এটাই ইসরায়েলের চরিত্র, এটা তারা চিরকাল করে এসছে। তাদের গায়ে হাত তুলে কেউ রক্ষা পায়নি। যেখানে যেতে হয়, পৃথিবীর যে প্রান্তে যেতে হয়, গিয়ে তাদের খুঁজে বের করে নিকেশ করেছে। এটা ট্র্যাক রেকর্ড বলছে ইসরায়েলের। তাহলে ইরানকে তারা কি করবে, তার জন্য তো অপেক্ষা করতে হবে, কারণ প্রত্যেক দিনই তো তারা করে চলেছে। আলটিমেটলি কোনটা তারা এর বদলায় করছে সেটা সময়ই বলে দেবে আমাদের। কিন্তু ইরান কি বলছে? ইরান বলছে তারা হাসপাতালে মারতে চায়নি, হাসপাতালের পাশে ওই ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রকের অফিস আছে, সেটাই তাদের টার্গেট ছিল। অল্পের জন্য নাকি লক্ষ্যচ্যুত হয়েছে মিসাইলটা। এবার এটাই ব্যালিস্টিক মিসাইলের দোষ বলুন, গুণ বলুন, যাই বলুন, টার্গেট এদিক ওদিক কখনো কখনো তার মানে হয়। কিন্তু মুশকিল হচ্ছে টার্গেট এদিক ওদিক হলেও ক্ষতির বহর তো কমে না। যা করার কথা, যেখানে আঘাত করে সেখানে তো সেটাই করে বসে। ইসরায়েল যে ইরানের মিসাইল হামলায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত, সেটা তো নিজের চোখে দেখেছেন আমাদের প্রতিনিধি। TV9-এর রিপোর্টার বাংলার যে কোনো চ্যানেলের আগে ওই যুদ্ধক্ষেত্রে সবার আগে পৌঁছে গেছেন। এটা আমরা কৃতিত্ব নিচ্ছি না, এটা গর্ব করার মতো বিষয় না, কিন্তু এটা আপনাদের জানিয়ে দেওয়ার মতো বিষয়। আমরা নিজেদের দেখা জিনিসের ওপর ভরসা করি এবং সেটাই আপনাদের জানাই। 3 साल से मैं लगातार आ रहा हूं। हमास के हमले के समय आया, उस वक्त की स्थिति अलग थी। उस वक्त इजराइल के पास कॉन्फिडेंस था कि वो हमास के सभी मिसाइलों को रोक देगा, सभी रॉकेट को रोक देगा। उसके बाद दूसरे साल जब मैं आया तब हिजबुल्लाह के साथ लड़ाई हो रही थी, उस वक्त भी इजराइल के पास कॉन्फिडेंस था। लेकिन इस वक्त इजराइल एक अलग मोड में है, जहां पर वो अपनी आक्रामक छवि के साथ, अपने आक्रामक ताकत के साथ ईरान पर अटैक तो कर रहा है, लेकिन खुद भी उन हमलों को झेल रहा है। तो अब आप देखिए कि इस तरह की स्थिति में TV9 की कवरेज हो रही है, और TV9 आपको यहाँ से कवरेज करके दिखा रहा है कि किस तरीके से यहाँ पर अटैक हुआ था और उसके बाद क्या तबाही मची थी। ये TV9 पर लाइव इस वक्त हमारे दर्शक देख पा रहे हैं। और इस वक्त आप देखिए, उन तस्वीरों को देखिए, क्या जलजला आया था जिस वक्त यहाँ पर मिसाइल गिरी होगी। और देखिए, 1-2 बिल्डिंग नहीं, कम से कम यहाँ पर आधे दर्जन से अधिक बिल्डिंग तो डायरेक्ट यहाँ पर हिट हुई है। और फिर इसके बाद कम से कम कई 100 बिल्डिंग ऐसी है जिस पर कि सीधे सीधे जिसका इम्पैक्ट हुआ है, वो साफ तौर पर। तो TV9 जब वॉर जोन में जाकर, कॉन्फ्लिक्ट एरिया में जाकर रिपोर्टिंग करता है,
तो आप देखिए कि उस जगह पर जहां मिसाइल सीधे आकर हिट की है, वहां से भारत का इकलौता टीवी चैनल जो बता रहा है आपको कि ईरान के मिसाइल का इजराइल पर क्या इंपैक्ट पड़ा है, ये बताने की अब जरूरत नहीं है, क्योंकि ठीक TV9 के कैमरे पर मेरे पीछे उन तस्वीरों को आप देख सकते हैं, विध्वंस के उन तमाम सबूतों को देख सकते हैं, और इसके जरिए यहां पर क्या स्थिति बनी है उसको भी आप देख सकते हैं। দেখুন, আমাদের প্রতিনিধির একটা কথা খুব গুরুত্বপূর্ণ। এর আগে দুবার তিনি ওখানে যখন গেছিলেন তখন দুটো লড়াই চলছিল, একবার হামাসের বিরুদ্ধে আর একবার হিজবুল্লাহর বিরুদ্ধে। তারাও কিন্তু ওই মিসাইল টিসাইল ছুটতো, কিন্তু ইসরায়েলিরা বিন্দুমাত্র বিচলিত হয়নি। তারা তাদের আয়রন ডোম নিয়ে রীতিমতো আত্মবিশ্বাসী ছিল যে ওসব ছুঁড়ে ফুড়ে কিছু হবে না, ওগুলো আমরা সব আটকে দেবো। কিন্তু এবার আয়রন ডোম যে ফুটো হয়ে গেছে ওই ইরানের মিসাইলের আঘাতে, সেটা তো দেখা যাচ্ছে। এই যে তাদের আত্মবিশ্বাসে এইভাবে মানে কোথাও গিয়ে একদম ছিদ্র করে এই যে মিসাইলগুলো ঢুকছে, এতে নেতানিয়াহুর কি মনে হচ্ছে বলুন তো? তার কি মনে হচ্ছে যে ট্রাম্প তাকে গাছে তুলে মই কেড়ে নিলেন নাকি? এর কথাটা একটু উল্টোভাবেও বলা যায়। আসলে তারা জানতেন এরকম কিছু হতে পারে। ওই পরমাণু অস্ত্রটা কথার কথা ছিল। আসলে এই ভবিষ্যতে যারা এরকম আরও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে, তাদেরকে গোড়াতেই মেরে দেওয়াটাই কি উদ্দেশ্য ছিল? দেখুন, জানুয়ারি মাসে তুলসি গাবার্ড বলেছিলেন ইরানের কাছে ইউরেনিয়াম আছে, কিন্তু পরমাণু অস্ত্র বা অস্ত্র তৈরির উদ্যোগ চোখে পড়েনি। তুলসি গাবার্ডকে আমেরিকার গোয়েন্দা প্রধান। একই কথা তো এখন বলছেন IAEA মানে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল মারিয়ানো। তার মানে সমস্ত গোয়েন্দা সংস্থা যারা এই ব্যাপারে নজরদারি করতে চেষ্টা করেছে, যারা জানতে চেয়েছে যে পরমাণু বোমা নিয়ে ইরান কতটা এগিয়েছে, তারা প্রত্যেকেই বলেছে ইরান পরমাণু বোমা বানায়নি। এমনকি তুলসি গাবার্ড আমেরিকান কংগ্রেসের সামনে দাঁড়িয়ে বলেছেন যে তাদের কাছে যা তথ্য তাতে খামেনেই তিনি কোনোভাবেই এই পরমাণু অস্ত্র বানানোর বা তার পরীক্ষা নিরীক্ষার কোনো অনুমতি দেননি। তাহলে যে ট্রাম্প বললেন যে তিনি নিশ্চিত যে ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে, তাই ইরানকে যে কোনো মূল্যে থামানো দরকার, এই এক কথা বলেই তো তিনি এই তাদের ওপর আঘাত হানার ক্ষেত্রটা প্রস্তুত করে দিলেন। কারণ যদি তার দেশের গোয়েন্দা প্রধানের কথাই ঠিক হয়, তাহলে তো ওখানে পরমাণু অস্ত্র ছিল না, তাহলে তার বলার বক্তব্যটা কাল্পনিক। তাহলে কাল্পনিক অস্ত্র সংবরণ করতে হবে, এইটা বলেই তাকে একটা সময়সীমা দিয়ে দিলেন 60 দিনের। অস্ত্র না থাকলে, যদি পরীক্ষা নিরীক্ষা না চলে, তাহলে তো সেগুলো নষ্ট করা বা সেই পরীক্ষা নিরীক্ষা থামানোর প্রশ্নই ওঠে না। ইরানের তাহলে কী করার ছিল? অথচ 61 দিনের মাথায় আঘাত হানল ইসরায়েল আমেরিকার হয়ে। দেখুন, একটা জিনিস খেয়াল রাখুন, এই একই কথা বলে এর আগে তো আমেরিকা ইরাক বা সিরিয়ার মতো দেশে হামলা করেছে। এবার এইখান থেকে একটু ব্যাক ক্যালকুলেশন করুন। যদি সব কটা দেশেই ওই পরমাণু বোমা আছে বলেছে, ইরাকে কিন্তু পুরো দখল করে নিয়ে এখন ইরাকে আমেরিকার ঘাঁটি আছে, আজ পর্যন্ত খুঁজে একটা পরমাণু বোমার পও বার করতে পারেনি। তাহলে এই দেশগুলোতে আসলে কি ছিল যার জন্য ট্রাম্প বা আমেরিকা বারবার আঘাত এনেছে? দেখুন, ইরাক বা সিরিয়ায় খনিজ তেল ছিল, এরা খনিজ তেল সমৃদ্ধ দেশ। ইরানও খনিজ তেল সমৃদ্ধ দেশ। দেখুন, যেখানে যেখানে এরকম তেল বা প্রাকৃতিক গ্যাস অর্থাৎ ভবিষ্যৎ বা বর্তমানের জ্বালানি নেই, সেই সমস্ত জায়গায় আমেরিকার বিশেষ উৎসাহ নেই। তাহলে উৎসাহ কোথায়? যেখানে এই তেল বা গ্যাস আছে। তাহলে এক্ষেত্রেও কি ওই তেলের লোভেই আমেরিকা আরেকটা যুদ্ধ বাঁধালো? এই অভিযোগটা কিন্তু উঠতে শুরু করেছে। এবার এই রকম অভিযোগ উঠলে এর পরের ধাপটা কি?
ট্রাম্প তার নিজের দেশেই চাপে পড়বেন, কারণ তিনি যে পার্টির প্রতিনিধি, সেই রিপাবলিকান পার্টির ভেতর থেকেও তো ইতিমধ্যেই বক্তব্য আসতে শুরু করেছে যে তারা যুদ্ধ চান না, আমেরিকা যেন এই যুদ্ধে না জড়ায়। এই যুদ্ধ জিনিসটাকে আমেরিকানরা যতই মুখে বড় বড় তরপাক, আসলে খুব ভয় করে, জানেন তো, কারণ যেখানেই যায় আলটিমেটলি তারা হারে কিন্তু, আর নিজেদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আর এই ব্যাপারটা কিছুতেই আমেরিকানরা মানতে পারেন না। কিন্তু মুশকিল হলো ট্রাম্প কি করবেন। ট্রাম্প কি করবেন সেটা কি ট্রাম্পও জানেন? তিনি তো এই মুহূর্তে যা বলেন পর মুহূর্তে তার উল্টোটা করেন। এই ধরনের মানসিকতাকে কি বলে জানেন তো? ম্যাডম্যান থিওরি, অর্থাৎ পাগলের তত্ত্ব। পাগলের পাগলামও বলতে পারেন। মানে সোজা কথায়, যাদের কথায় আর কাজে মিল নেই, যাদের কথা সেকেন্ডে সেকেন্ডে বদলে যায়, যাদের মতি স্থির নেই, এই ধরনের লোকজনের কাজকর্মকেই লোকজন বা ওই বিভিন্ন তত্ত্বে আর কি ম্যাডম্যান থিওরি বলে আখ্যা দেওয়া হয়। কিন্তু মুশকিল হচ্ছে ট্রাম্প যতই নিজে স্বীকার করুন যে তিনি কি করবেন, কখন করবেন কিচ্ছু জানেন না, যেরকম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন তিনি নাকি শেষ মুহূর্তের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে নেন, ফলে তিনি যুদ্ধ করবেন, হতে পারে আবার যুদ্ধ নাও করতে পারেন। যা করবেন তখন বুঝবেন উনি ওটা করেছেন। আচ্ছা, এটা দেখে কি মনে হবে? এই সিদ্ধান্ত, মানে এরা যুদ্ধ করার সিদ্ধান্ত, এটা কি 2 মিনিটস নুডলস বা ইনস্ট্যান্ট কফি নাকি? চাইলাম আর হয়ে গেল? নাকি আসলে ওই ট্রাম্প যেটা দেখান আসলে তিনি সেটা নন? ম্যাডম্যান থিওরি যেরকম তার ক্ষেত্রে কেউ কেউ লাগিয়ে দিচ্ছেন, তারা বোধহয় খেয়াল রাখছেন না যে মেথড ইন ম্যাডনেস বলে একটা থিওরি আছে, অর্থাৎ পাগলামোর মধ্যেও আসলে একটা প্রসেস, একটা সিস্টেম আছে, নিজের লক্ষ্যে ঠিক আছে, যেটাকে আমাদের সোজা বাংলায় কি বলে জানেন? শেয়ানা পাগল। Very simple. If they think that it's okay for Iran to have a nuclear weapon, then they should oppose me, but nobody thinks it's okay. People that I don't want to fight either. I'm not looking to fight. But if it's a choice between fighting and them having a nuclear weapon, you have to do what you have to do. দেখুন, ট্রাম্প এখনো যুদ্ধ ঘোষণা করেননি, কিন্তু যুদ্ধ ঘোষণা ছাড়া যুদ্ধের আর যা যা হওয়ার সবই তো হয়ে গেছে। আর বাকি কি আছে? আমেরিকার আকাশে ফের ডুমসডে প্লেন দেখা গেছে। লুইসিয়ানার ওই বার্কসডেল বায়ুসেনা ঘাঁটির থেকে এই বোয়িং E-48 এই বিমানটা উড়েছে। ভার্জিনিয়ার নর্থ ক্যারোলিনার সীমান্তে প্রায় 4 ঘন্টা চক্কর কেটেছে এই বিমানটা, আর তারপর অ্যান্ড্রুজ জয়েন্ট বেসে অবতরণ করেছে। দেখুন, এই ডুমসডে প্লেন, এটা কেন, মানে বিশেষত্ব কি? কেন এটা দেখে যুদ্ধটা প্রায় নিশ্চিত এটা মনে হচ্ছে? তার কারণ এটা পরমাণু যুদ্ধে ফ্লাইং কমান্ড সেন্টার হয়ে ওঠে। এই বোয়িং E-48 বিমানটাকে পরমাণু বিস্ফোরণ রোধী একটা আস্তরণ দিয়ে তৈরি করেছে আমেরিকা। ত্রিস্তরীয় একটা রক্ষা কবচ আছে। ওই যে ইম্প্যাক্ট, একটা পরমাণু বিস্ফোরণ ইম্প্যাক্ট, দেখতে তেজস্ক্রিয়তা, এর কোনো কিছুই এর ভেতরে ঢুকবে না। ফলে ডুমসডে বিমানে বসে যুদ্ধের রণকৌশল তৈরি করতে পারবেন নিশ্চিন্তে সেনার শীর্ষকর্তারা। এখানেই তো প্রশ্ন, তাহলে এই যুদ্ধে যেখানে আমরা শুনতে পাচ্ছি বা আমেরিকার গোয়েন্দা সংস্থাই বলেছে যে কোনো রকম পারমাণবিক অস্ত্র ইরানের কাছে নেই, তাহলে সেখানে কি কোনো রকম পারমাণবিক বিস্ফোরণের একটা আশঙ্কা করছে আমেরিকা? এটাই হচ্ছে বড় প্রশ্ন। নাকি ওই যে কোনো রকম বড় ঘটনা হলেই এটাই হচ্ছে তাদের মতে সেরা জায়গা সিদ্ধান্ত নেবার, এটা ভেবেই ডুমসডে বিমানটাকে ওড়ায় আমেরিকা। খেয়াল করে দেখুন, 9/11 হামলার পর শেষবার উড়েছিল এই বিমান, মানে তখন তারা মোটামুটি মনস্থির করে ফেলেছিলেন যে এবার কোথাও না কোথাও আঘাত হানবেন। আবার এটাও হতে পারে তাদের মনে হয়েছিল ওখানেই সব থেকে নিরাপদে থাকতে পারবেন। কিন্তু সে যাই হোক, নর্মালি ডুমসডে বিমান দেখা মানে ট্রাম্প তো মনস্থির করে ফেলেছেন, ঘোষণাটা শুধু বাকি। এবার ওই ঘোষণার আগে সব কিছু মানে নিজের মতো করে তিনি সাজাচ্ছেন।
যাতে সমস্ত দিক থেকে আমেরিকার লাভবান হয়। প্রস্তুতি শেষ পর্যায়ে এইভাবে দেখতে পারি আমরা। এবার প্রস্তুতি তো তাদেরও নিতে হচ্ছে যারা এই যুদ্ধের পার্ট নয়, মানে ধরুন আমরা ভারতীয়রা বা ভারত সরকার, তারা তো যুদ্ধের থেকে সম দূরত্ব বজায় রাখছে। তার কারণ ইরান এবং ইসরায়েল দুটোই আমাদের বন্ধু দেশ। এবার সেই জায়গায় আমরা এই যুদ্ধের ব্যাপারে আগ বাড়িয়ে না কিছু বলছি, না আমরা কিছু চাইছি, আমরা সরে থাকছি। সরে থাকতে চাইলেই কি সরে থাকা যায়? যে ভারতীয়রা এখন ইরানে বসে রয়েছেন, তাদের বার করে উদ্ধার করে নিয়ে আসারই তো মোদি সরকারের অগ্রাধিকার এবং চ্যালেঞ্জ। এবার ইতিমধ্যেই তো শডেরেক ভারতীয়কে আর্মেনিয়া হয়ে ভারতে ফিরিয়ে আনা হয়েছে, তার মধ্যে 95 জনই কিন্তু কাশ্মীরি। এর মধ্যে একটা বার্তা আছে আর কি, যে যতই ওই কাশ্মীরকে ক্ষতবিক্ষত করার চেষ্টা হোক, ওটা ভারতের অঙ্গ এবং ভারত তাকে বুক দিয়ে আগলে রাখবে। এই বার্তাটাও কিন্তু মানে আন্তর্জাতিক এবং স্থানীয় শাসকের বা সরকারের যে কোনো পদক্ষেপের মধ্যে একটা কিন্তু বার্তা থাকে। এই বার্তাগুলো বুঝতে হবে। দেখুন এই এই যেভাবে আর্মেনিয়া হয়ে বার করে নিয়ে আসা হলো, এরপর ধাপে ধাপে বাকিদেরও বার করে নিয়ে আসা হবে, এটাই এখন টার্গেট। কিন্তু একবার এই সব ভারতীয়কে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এলে তারপর কী হবে? এবার ভারতের ভূমিকাটা কী হবে? দেখুন, প্রথম বিশ্বযুদ্ধে ভারতের জড়ানোর এমনিতে তো কোনো কারণ ছিল না। স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দিয়ে ভারতকে যুদ্ধে জড়িয়ে দিয়েছিল ব্রিটিশ। এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে কংগ্রেস ব্রিটিশের সঙ্গে সহায়তা করেনি। মহাত্মা গান্ধী ভারত ছাড়া আন্দোলন শুরু করেন। এবার নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ভারতের স্বাধীনতা আন্দোলনের উপলক্ষ করে তোলার চেষ্টা করেছিলেন। আর স্বাধীনতার পর চারপাশে যে যত যুদ্ধ হয়েছে ভারত নিরপেক্ষ থেকেছে। কিন্তু এবার কী হবে? আমি বললাম দুটোই তো বন্ধু দেশ, ইরান আর ইসরায়েল। কি করবে ভারত? যদি আরও যুদ্ধটা পেকে ওঠে, ভারত কিন্তু নিরপেক্ষই থাকবে। এবার তার মধ্যেও একটা কি কোথাও তুল্যমূল্য বিচার হবে না? মানে বন্ধুত্বের মাপকাঠিতে কে ওপরে কে নিচে, এটা কি ভাবা হবে না? ভাবতে তো হবেই। দেখুন, অনুচ্ছেদ 370 বিলোপের পর কাশ্মীরে প্রথম শিয়া সম্প্রদায়ের মানুষ মহরমের শোভাযাত্রা বের করেন। কিন্তু ইমাম হাসানের অনুগামী শিয়া রাষ্ট্র ইরান, তারা কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দেয়নি, কোনো সাধুবাদ পাঠায়নি। বরঞ্চ কাশ্মীর প্রসঙ্গে চিরকাল নীরব থেকে পাকিস্তানকেই সুবিধা করে দিয়েছে ইরান প্রত্যেকবার। আর উল্টো দিকে ইসরায়েল প্রতিটা সামরিক সংকটে ভারতের পাশে দাঁড়িয়েছে। আর শুধু তাই নয়, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যে লড়াই, তাকে নিঃশর্ত সমর্থন জুগিয়েছে। অপারেশন সিঁদুরের সময় ইরানের বিদেশমন্ত্রী ভারতে এসেছিলেন পাকিস্তানের হয়ে ওকালতি করতে, তদবির করতে, যে পাকিস্তানকে যেন আর না মারা হয়। আর সেখানে ইসরায়েল, ফ্রান্স আর রাশিয়া দ্ব্যর্থহীন ভাষায় ভারতকে সমর্থন করেছিল। তবুও দীর্ঘদিনের বিদেশ নীতি তো, তাই পরম্পরা মেনে এই সংঘাতে ভারত হয়তো নিরপেক্ষই থাকবে, কিন্তু মনে মনে বুঝতেই পারছেন এক্ষেত্রে ভারতের চিন্তাভাবনাটা কোন খাতে বইবে। Iran is a friend and neighbor a very long time. Israel is a friend and partner for a very long time now. And I think that we would ideally like there to be peace between the two countries. But at this stage, the matter is not in our hands. All we can do is observe with attention and concern what is going on. দেখুন, আপাতত পরিস্থিতির দিকে নজর রাখা ছাড়া আর কোনো উপায়ন্তর নেই, কারণ এই যুদ্ধে করণীয় কিছুই নেই। কিন্তু তারপর কয়েক মাস পর যুদ্ধের গতি প্রকৃতি তো পরিষ্কার হয়ে যাবে। তারপর তখন দু ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। হয় যুদ্ধ তখনও চলবে, অথবা শেষ হয়ে যাবে। এই তো এটা একটু ওই মানে বেকায়দায় ফেলার মতো একটা প্রশ্ন হয়ে গেল, কিন্তু বাস্তব এটাই। তবে ইরানের এই আয়াতোল্লাহ সরকারকে তোল্লাই দেওয়ার মতো কোনো শক্তিও কিন্তু সরাসরি দেখা যাচ্ছে না। চীন, রাশিয়া এরা কিন্তু কেউই সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না। আর আমেরিকার পর ব্রিটেনও তেল সমৃদ্ধ ইরানে ঝাঁপিয়ে পড়তে তৈরি। ফলে রেজা পাহলভি বা কোনো পুতুল সরকারকে
ওই কুর্সিতে বসিয়ে একেবারে কাল নেমির লঙ্কা ভাগ চলবে, যেরকম ইরাকেও হয়েছে। কিন্তু ইরানের মানুষজন একটু উন্নত মনস্ক, জানেন তো, সেই আর্থিক নিপীড়ন তারা কি মেনে নেবেন? মনে হয় ইরানিদের মধ্যে ফের প্রতিবাদ গড়ে উঠবে এবং এটা চলতেই থাকবে। আবার হয়তো কোনো ধর্মীয় শাসক আসবে, আবার হয়তো এরকমই কোনো একটা আক্রমণের মুখে পড়বে। দেখুন, যেটা চলছে সেটাকে কিছুতেই ভালো বলা চলে না, কিন্তু যেটা হচ্ছে সেটার প্রেক্ষাপটটা কি শুধুই এই আমেরিকার লোভ, নাকি সময়টা সেরকমই? সময় কখন বদলায়? সময়টা অদ্ভুত বিচারক, জানেন তো। সেটা প্রতিটা মুহূর্তে প্রত্যেকের কার্য কারণ সব কিছু বিচার করে একটা নিজস্ব গতিপথ তৈরি করে, একটা পরিস্থিতি তৈরি করে দেয়। ইরান কি নিজের কবর খানিকটা নিজেও খোঁড়েনি? একটু ভেবে দেখুন তো। স্কুল যাওয়ার আগে নারাজ মেয়ের বায়না আর বাবার বোঝানোর পালা, এটা তো যে কোনো পরিবারের একটা চেনা দৃশ্য। কিন্তু এক্ষেত্রে আসল ব্যাপারটা, প্রেক্ষাপটটা আপনার আমার চেনা নয়। প্রেক্ষাপটটা শুনলে আঁতকে উঠবেন। ইরানে একটা নার্সারির বাচ্চারও হিজাব পরা বাধ্যতামূলক করে দিয়েছে এই খামেনেই প্রশাসন। এই ছোট্ট বাচ্চাটা নতুন নিয়ম মানতে চাইছিল না, আর বাবা যুক্তি দিয়ে মেয়েকে কিছুতেই বোঝাতে পারছেন না। আবার মেয়েকে যে খালি মাথায় নিয়ে বেরোবেন মেয়ের আবদারের কাছে নথি স্বীকার করে, সেটাও তো হবে না, কারণ তাহলে তো নীতি পুলিশ মেয়েকে তুলে নিয়ে চলে যাবে, অথবা বাবা মায়ের ওপর অত্যাচার চলবে। তাই শিশুটার বাবা মেয়ের এই অভিমানী কান্না, এই বায়না, এতে সমব্যথী না, আতঙ্কিত। এই আতঙ্কের মধ্যেই তো ইরানে বাঁচতে হয়। এক টুকরো কাপড়ের বন্দিশালায় বন্দি থাকে প্রত্যেক নাগরিক। মাত্র 3 বছর আগে হিজাবের শাসন না মানায় তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে মারধর করা হয়েছিল 22 বছরের মাসা আমিনিকে। হাসপাতালে তার মৃত্যু হয়েছিল। জনতার ওপর ধর্মীয় দমনপীড়ন করার জন্য ইরানে নীতি পুলিশ নামে একটা আস্ত বাহিনী তৈরি করা হয়েছে। কারোর মাথা থেকে যদি একটু হিজাব খসে যায় না, তারা ধরে নিয়ে চলে যায়, ধর্মীয় আদালতে বিচার হয়, জেল, জরিমানা, প্রাণদণ্ড, যা কিছু হতে পারে। কিন্তু দেখুন, সিংহকে শেকল পরিয়ে দমন করা যায়, স্বাধীন চেতা জনতা তাদের কিন্তু ওইভাবে বসে আনা যায় না। এটা কিন্তু ইরানের মানুষজনের একটা বৈশিষ্ট্য। বারবার তারা বিদ্রোহী হয়ে উঠেছেন। তাই মাসা আমিনের মৃত্যুর পর দেশ জোড়া প্রতিবাদের মুখ হয়ে উঠেছিলেন 16 বছরের নিকা সাকারামি, আর তাকেও তো একইভাবে তুলে নিয়ে গিয়ে অত্যাচার করে হত্যা করা হয়েছিল। তারপরেও কিন্তু হাজার হাজার মহিলা রাস্তায় নেমে মাথার চুল কেটে প্রতিবাদের ধ্বজা উড়িয়ে দিয়ে প্রতিবাদ করে গেছেন, সরব হয়েছেন। দেখুন, সহানুভূতি নয়, স্নেহ নয়, নির্মমতার সঙ্গে ওই কলেজ পড়ুয়াদের ওপর নির্যাতন চালিয়েছিল এই খামেনেই প্রশাসন। তারপরেও এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শুধুমাত্র অন্তর্বাস পরে ক্যাম্পাসে হেঁটে প্রতিবাদ করেছিলেন। বিশ্বজুড়ে সেই ছবি ছড়িয়ে পড়েছিল, কিন্তু তিনিও তো উধাও হয়ে যান। এখন যারা ধর্মের অজুহাত দিয়ে আক্রান্ত হওয়ার নাটক করছে, তারাই তো ওই ধর্মকে ব্যবহার করে নিজের দেশের মানুষের ওপর নির্মম অত্যাচার চালিয়েছে একটা সময়। ইরানের ওপর ইসরায়েলের হামলাটা ন্যায্য না অন্যায্য তা নিয়ে আলাদা বিতর্ক তৈরি হতে পারে, সেই বিতর্কের অবকাশ আছে। এভাবে ওই বললাম তো, পরমাণু বোমা আছে কি নেই এরকম একটা ভাসিয়ে দিয়ে, মানে এই তুই জল ঘোলা করিস নি তো তোর বাবা করেছে, এই রকম যুক্তি আর কি। তো সেই সমস্ত কিছু একটা করে সন্দেহের বসে কোনো দেশের ওপর হামলা করা যায় নাকি? কিন্তু ইরানকে যারা পরিচালনা করছে তারা যে মৌলবাদী, এটা নিয়ে যেরকম কোনো সংশয় নেই। তারা যে মানবিকতার পক্ষে খুব বিপজ্জনক, এটা নিয়েও কোনো দ্বিমত নেই। এই খামেনেই শাসনের যে অত্যাচার ইরানের সাধারণ মানুষ সহ্য করছেন, সম্ভবত এই পাপই তাদের এরকম একটা কঠিন পরিস্থিতিতে এনে দাঁড় করিয়ে দিয়েছে, অথবা সময় খামেনি প্রশাসনকে এইভাবে একটা কোর্ট মার্শাল হওয়ার মতো পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিয়েছে। দেখুন,
একটা মৌলবাদী শাসনের এই অন্ধ চিন্তা ভাবনা এবং অত্যাচার, সাধারণ মানুষকে এইভাবে নির্যাতন করা, এগুলো তো গোটা বিশ্ব দেখেছে। এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেই তো আমেরিকা বা ইসরায়েল ইরানের ওই শাসন ব্যবস্থা বদলানোর দিকে ঝাঁপিয়ে পড়তে পারত। বলতেই পারতো ওখানে একটা এমন শাসন ব্যবস্থা রয়েছে যারা সাধারণ মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না, আমরা মানুষ হিসেবে আমাদের কর্তব্য করছি। সেটা বলেনি কেন? কারণ তাহলে আরও তো অনেকগুলো প্রশ্ন উঠে যেত। ওই একইভাবে মৌলবাদের ওপর সওয়ার হয়ে মোহাম্মদ ইউনূস তো বাংলাদেশেও ওই পরপর হিন্দু নির্যাতন করে যাচ্ছেন। কই ট্রাম্প প্রশাসন তো তাকে উৎখাত করার কথা ভাবছে না। কেন ভাবছে না তাহলে? যদি তারা এতই মানবতাবাদী হয়, এক্ষেত্রে চুপ কেন? এই জন্যই বোধহয় এটা উঠবে, এই প্রশ্নগুলো উঠবে, এটা বোধহয় ট্রাম্প প্রশাসন জানে। সেই জন্যই বোধহয় ওই সামনে একটা মূল্য ঝুলিয়ে দিয়েছে, পরমাণু অস্ত্রের মূল্য। তারপর এই জন্য এখন ব্যাপারটাকে ঘুরিয়ে দিয়েছে। আরেকটাও দ্বিচারিতার কথা দেখুন। ভারত যখন ওই পেহেলগাঁও গণহত্যার শাস্তি দিতে, সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলে দিতে চেষ্টা করেছিল, যখন তাদের ওপর আঘাত হয়েছে, পাল্টা আঘাত করেছে, ভারত প্রত্যাঘাত করেছে আত্মরক্ষার খাতিরে পাকিস্তানের ওপর, তখন কি প্রচারের চেষ্টা হচ্ছিল ওই মার্কিন মিডিয়া আর মার্কিন সরকারের তরফে? এটা ইসলামের ওপর আঘাত। ইরান কোনো দেশে নাশকতা ঘটায়নি, তা সত্ত্বেও কিন্তু ওই মার্কিন সংবাদ মাধ্যমেই তাদের সন্ত্রাসবাদী বানিয়ে দিয়েছে। আর পাকিস্তান, তারা সন্ত্রাসের আতুর ঘর, কিন্তু পাকিস্তানে মারলে সেটা সন্ত্রাস নয়। পাকিস্তানের বিরুদ্ধে মারলে, তাদের সন্ত্রাস থামাতে, তাদের মানে আঘাতের বিরুদ্ধে প্রত্যাঘাত করলে সেটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ নয়। তখন সেটা ভারত আর পাকিস্তানের মধ্যে হাজার বছরের পুরনো ঝামেলা। এমনকি বাক স্বাধীনতার নামে এই পশ্চিমী দেশগুলোতে অবাধে যে ভারত বিরোধী কার্যকলাপ চলতে দেওয়া হচ্ছে, সেটাও তো এক ধরনের দ্বিচারিতা। কানাডার প্রাক্তন প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো এই বাক স্বাধীনতার কথাই তো বলেছিলেন, এবং সেটা বলে সে দেশে খালিস্তানি সন্ত্রাসবাদীদের খোলা ছুট দেওয়া হয়েছিল। তারপর একটা বিকৃত যৌনরুচির সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জরকে কে গুলি করে মেরে দিল, ব্যাস ভারতের ওপর দোষ চাপিয়ে দেওয়া হলো। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ব্রিটেন আর মার্কিন যুক্তরাষ্ট্র, পাঁচখানা দেশ মিলে যৌথ গোয়েন্দা সংস্থার ওই ফাইভ আইজ নিয়ে একটা রিপোর্ট দিয়ে দিল ভারত নাকি নিজ্জর হত্যায় জড়িত। ভারত সরকারের বিরুদ্ধে নিজ্জর হত্যার অভিযোগে মামলা পর্যন্ত হয়ে গেল। ভাবুন তো। তারপর কি হলো? এখন কানাডার গোয়েন্দা সংস্থা CSIS জানিয়ে দিয়েছে, মানে সেদেশে শুধু যে খালিস্তানিরা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে তাও নয়, সেই দেশে থেকে কানাডার জমি ব্যবহার করে ওই খালিস্তানিরা ভারতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। তাহলে এখন প্রমাণিত হচ্ছে যে জাস্টিন ট্রুডো কত বড় মিথ্যাবাদী ছিলেন। এটা কি সত্যের জয় নাকি নরেন্দ্র মোদীর বিদেশ নীতির জয়, সেটা নিয়েও আবার কোনো একটা বিতর্ক উঠে যাবে। সেগুলো চলুক, কিন্তু নরেন্দ্র মোদীর এবার বিদেশ সফরের সবথেকে বড় সাফল্য, সেটাও কিন্তু বোধহয় কানাডাতেই। কানাডার গোয়েন্দা রিপোর্ট নয়, সাফল্য হচ্ছে ট্রাম্পকে ফোন করে উচিত কথা শুনিয়ে দেওয়া এবং ট্রাম্পের পাতা ফাঁদে পা না দেওয়া। দেখুন, নেমন্তন্ন করার নামে ট্রাম্প যে মোদি আর মুনিরকে, আসিফ মুনিরকে একই টেবিলে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেন না, তার তো কোনো গ্যারান্টি নেই। মোদি কৌশলে এড়িয়ে গেছেন। মিশরের শারম আল শেখে ঠিক এভাবেই তো মনমোহন সিংকে ফাঁদে ফেলেছিলেন পাকিস্তানের আসিফ আলী জারদারি। যৌথ ঘোষণাপত্রে কার্যত স্বীকার করে নেওয়া হয়েছিল যে ভারত বালুচিস্তানের বিচ্ছিন্নতাবাদে মদদ দেয়। ট্রাম্পকে সেই ফাঁদে ফেলার সুযোগ মোদি দিলেন না। তবে হোয়াইট হাউসে ফাঁদ পাতা ছিল। ফাঁদ যখন ছিল, কেউ না কেউ পা দিয়েছে। কে দিল? পাকিস্তান নাকি ট্রাম্প নিজে? সেটাও ওই সময়ই বুঝিয়ে দেবে। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে কেন ওই খেতে ডেকেছিলেন ট্রাম্প জানেন? তার কারণ তিনি
ওই চাটুকারিতা করেছিলেন। সোজা বাংলা হচ্ছে তাই। ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করেছিলেন। কেন প্রস্তাব? না, ওই ট্রাম্প ভারত এবং পাকিস্তানের মধ্যে ওই পারমাণবিক যুদ্ধটাকে থামিয়ে দিয়েছে। খেয়াল করে দেখুন, কালকে যখন মোদি বললেন, স্পষ্ট মুখের ওপর বলে দিয়েছিলেন ট্রাম্পকে যে ভারত তৃতীয় পক্ষের কোনো রকম মধ্যস্থতা চায়নি, মানবে না। ভারত নিজে সিদ্ধান্ত নিয়েছে অপারেশন সিঁদুর এখন স্থগিত, কিন্তু শেষ নয়। ওটা ভারত নিজের মতো করে শুরু করেছে, নিজের মতো করে শেষ করবে। এবং এটা যে স্থগিত, তার কারণ পাকিস্তান সরাসরি কাকুতি মিনতি করেছে। এটা বলে দেওয়া এবং ট্রাম্পের প্রসঙ্গ না আনার মানে তো ট্রাম্পকে বুঝিয়ে দেওয়া যে তোমার কথাটা মিথ্যে। তারপরেও এই ফোনালাপের পরেই সেটা স্বীকার করে নিও। তারপরে ফের যে ট্রাম্প বলতে শুরু করেছিলেন যে তিনিই যুদ্ধটা থামিয়েছেন আরেকবার, সেটা বলার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিলেন তো আসিম মুনির, সেই জন্যই খেতে ডেকেছেন আর কি। কিন্তু ভাবুন, পহেলগাঁও গণহত্যার মাস্টার মাইন্ড আসিম মুনির সাক্ষী দিচ্ছে ট্রাম্প শান্তিকামী, কারণ তিনি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন। এটা কি বলে জানেন তো? চুরির সাক্ষী মাতাল, চোরের সাক্ষী গাঁটকাটা, আর ট্রাম্পের সাক্ষী আসিম মুনির। 2009 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পূর্বসূরির মতো নোবেল পুরস্কার পাওয়ার শখ ডোনাল্ড ট্রাম্পেরও। মে মাসের মাঝামাঝি সৌদি আরবে দাঁড়িয়ে শান্তির বুলি আওড়েছিলেন ট্রাম্প। My greatest hope is to be a peacemaker and to be a unifier. I don't like war. এই বুলি আওড়ানোর লক্ষ্য একটাই, নোবেল শান্তি পুরস্কার। ট্রাম্পের সেই স্বাদের সূত্র ধরেই নাকি পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ঢুকে পড়লেন হোয়াইট হাউসে। ট্রাম্পের আরেক পুতুল, এই পুতুলের কাজও নির্দিষ্ট। ট্রাম্পের হয়ে নোবেল নমিনেশনে সমর্থন দেবে পাকিস্তান। এই শর্তেই হোয়াইট হাউসের মধ্যাহ্নভোজে মুনিরকে আমন্ত্রণ। বৈঠকের পরেও ট্রাম্পের মুখে বারবার ঘুরে ফিরে এসেছে ভারত পাক সংঘর্ষ। I'm so happy. There was a deal that two very smart people decided not to keep going with that war. That could have been a nuclear war. Those are two nuclear powers. Big ones. Big nuclear powers. বুধবার ট্রাম্পকে ফোন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার মধ্যস্থতা করার দাবি উড়িয়ে দিয়েছেন। বলেছেন পাকিস্তান পায়ে পড়েছিল, ভারতই পাকিস্তানকে দয়া করেছে। তারপরেও ভবি ভোলার নয়, বারবার যুদ্ধ থামানোর দাবি করে চলেছেন ট্রাম্প। Well, I stopped a war between Pakistan. I love Pakistan. I think Modi is a fantastic man. I spoke to him last night. We're going to make a trade deal with Modi of India. But I stopped the war between Pakistan and India. বারবার একই কথা বললে কি সত্যি হয়ে যায়? ট্রাম্প সম্ভবত সেটাই চাইছেন, যাতে যুদ্ধ থামানোর কারিগর হিসেবে নোবেল শান্তি জুটে যায়। তার জন্য পাকিস্তানকে বন্ধু বলতে আটকাচ্ছে না ট্রাম্পের। I love Pakistan. কিন্তু ট্রাম্প কি জানেন, পাথরে লেখা নাম যেমন থেকে যায়, টুইটারে লেখা পোস্টও থেকে যায়। 2011 সালে এই ট্রাম্পই লিখেছিলেন, পাকিস্তান আমাদের বন্ধু নয়। সেই পাকিস্তান হঠাৎ বন্ধু হতে গেল কেন? ইরানের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের সাহায্য দরকার আমেরিকার। পাকিস্তানকে কড়া ইসরায়েল বিরোধী অবস্থান থেকে সরানোর প্রয়োজন। Maybe they know Iran better, but they see what's going on and he agreed with me. মোদ্দা কথা, নিজেদের হাজারো কাজের জন্য আসিম মুনিরের মতো পুতুলই দরকার ছিল ট্রাম্পের। পাকিস্তান যে চীনেরও পুতুল, সে কি ভুলে গেলেন ট্রাম্প? স্বার্থের সংঘাতই ভবিতব্য নয় তো? আসলে ট্রাম্প কিছু ভোলেননি, জানেন তো। দেখুন, অপারেশন সিঁদুর শেষ হওয়ার পরেই প্রথম পাকিস্তান কোথায় দৌড়েছিল? ইরানে। অপারেশন সিঁদুর চলার সময় পাকিস্তানকে বাঁচানোর জন্য তদবির কে করেছিল? ইরান। সেই পাকিস্তানি এখন রাতারাতি আমেরিকার প্রিয়পাত্র হয়ে গেছে, আমেরিকার পেছন ঘুরছে। যখন ইরানের ওপর আক্রমণ চলছে, আসিম মুনির গিয়ে ওখানে আমেরিকাকে, যাদের মদতে, যাদের হুমকিতে বা উস্কানিতে বা উদ্যোগে এই যুদ্ধটা, যে আক্রমণটা চলছে, তাদের ওখানে বসে খাওয়া দাওয়া করছে না, তাদের পেছন ঘুরে তাদের শান্তিতে নোবেল প্রাইজ দেওয়ার তদবির করছে। এটা তো পরিষ্কারভাবেই বোঝা যায় এদের চরিত্রটাই হচ্ছে এটা, বেইমানি। আর বেইমানকে সব থেকে বেশি চেনে এবং পছন্দ করে কে বলুন তো? বেইমানরা। এবং সেই জন্যেই ট্রাম্পের এত পছন্দ
পাকিস্তানকে। ওই যে বললেন না পাকিস্তানকে ভালোবাসি, এটার কারণটা এটা, রতনে রতন চেনে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।